আজকে আলোচনা করব আলোক বিজ্ঞান বা অপটিক্স। আমরা এই অংশটাকে দেখবে বলা আছে জিওমেট্রিক্যাল অপটিক্স, মানে জ্যামিতিকে ব্যবহার করে আলোক বিজ্ঞানের বিভিন্ন প্রমাণগুলো করা আছে, সেজন্য বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। আচ্ছা, এই অংশটার বেশ কিছুটা পার্ট তোমাদের ক্লাস 10-এ ছিল। যে অংশটা ক্লাস 10-এ ছিল সেই অংশটা কিন্তু আর এখানে আলোচনা করব না, আমি বলে দেব, তুমি বাড়িতে ওই পার্টটা একটু করে নিও। দেখো, আলোক বিজ্ঞান খুব অল্প অংশ, সমতল দর্পণে আলোর প্রতিফলনের কিছু অংশ তোমাদের রয়েছে, হয়তো বইয়ে নাও পেতে পারো, কিন্তু এটা এই অংশটা থেকে জয়েন্টে প্রশ্ন আসে, সুতরাং আলোচনা করব বা পরবর্তীকালে এই অংশটা তোমার কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তাহলে আমরা আজকে শুরু করছি সমতল দর্পণের দুটো প্রমাণ দিয়ে। কি বলছে সমতল দর্পণে প্রতিফলনের কি প্রমাণ আছে? তাকে বলছে যে সাপোজ আমার কাছে একটা সমতল দর্পণ আছে, এই একটা সমতল দর্পণ, আমি নাম দিলাম সাপোজ এম এম ড্যাশ, রাইট? এটা মনে করো দর্পণের উপর অভিলম্ব। অভিলম্বটা ভালো করে খেয়াল করো, ইট মাস্ট বি নর্মাল টু দ্য প্লেন অফ দ্য মিরর, মানে দর্পণটি তলের সঙ্গে লম্ব। আচ্ছা, ধরে নাও একটা রশ্মি আপতিত হচ্ছে এই দর্পণের উপর, লেট এও আপতিত রশ্মি, ইনসিডেন্ট রে, আমি ধরে নিলাম এটা আলফা কোণে আপতিত হয়েছে। আমরা জানি তাহলে সেক্ষেত্রে রশ্মিটা থিটা কোণেই প্রতিফলিত হবে, সরি আলফা কোণেই প্রতিফলিত হবে। আমি আর দেখালাম না, মানে আমি বলতে পারি যে এক্ষেত্রে অ্যাঙ্গেল এ ও এন, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আপতন কোণ, মাস্ট বি ইকুয়াল টু এন ও বি, প্রতিফলন কোণ আলফা। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি that must be equal to AON plus angle NOB, তার মানে পড়ে থাকছে আলফা প্লাস আলফা ইকুয়াল টু টুয়াইস আলফা। এই পর্যন্ত কোনো অসুবিধা হওয়ার কথা নয় বুঝতে, কারণ এই পার্টটা আমরা অলরেডি ক্লাস 9-এ করেছি, যে একটা দর্পণ, তার উপর একটা রশ্মি আপতিত হয়েছে, প্রতিফলিত হলো, অভিলম্ব টানলাম, অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির কোণটাকে বলা হয় আপতন কোণ, অভিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মির কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ, এবং আমরা জানি প্রতিফলনের সূত্রানুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান, সেটাই লিখেছি, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তাহলে অ্যাঙ্গেল এ ও বি আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও এন প্লাস এন ও বি ইকুয়াল টু আলফা প্লাস আলফা ইকুয়াল টু আলফা। তুমি দেখে নাও এখানে আমরা জ্যামিতি ব্যবহার করছি, সেই জন্য আমি প্রথমেই বললাম এই পার্টটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স, জ্যামিতিক আলোক বিজ্ঞান। আচ্ছা, প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে যে আপতিত রশ্মিকে অপরিবর্তিত রেখে, মানে ইনসিডেন্ট রেটাকে আমি চেঞ্জ করব না, কিপিং দ্য ইনসিডেন্ট রে আনচেঞ্জ, ইফ দ্য মিরর ইজ রোটেটেড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, যদি দর্পণকে থিটা কোণে ঘোরানো হয়, দর্পণকে থিটা কোণে ঘোরানো হয়, মানে তুমি এরকম ভাবতে পারো যে এই দিকটা এইভাবে থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে এখন দর্পণের পরিবর্তিত অবস্থান এবং এই অ্যাঙ্গেলটাকে বলা আছে থিটা। আমি ধরে নিলাম এখন দর্পণের অবস্থান m1 ও m1 ড্যাশ, এবং দর্পণকে থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলছে আপতিত রশ্মিকে অপরিবর্তিত রেখে যদি দর্পণকে থিটা কোণে ঘোরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরবে। প্রতিফলিত রশ্মি আমি ধরে নিলাম প্রতিফলিত রশ্মি এখন এই দিকে আছে, সে বি ড্যাশ, তোমাকে প্রমাণ করতে হবে দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু থিটা। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। কিপিং দ্য ইনসিডেন্ট রে আনচেঞ্জ, if the mirror is rotated through an angle theta then the reflected ray will rotate through an angle theta, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে আপতিত রশ্মিটাকে আমি চেঞ্জ করতে পারবো না, আমি আপতিত রশ্মি সেম রেখে দিলাম, যখনই আমি মিররটাকে ঘোরাবো প্রথমেই যেটা চেঞ্জ আসবে সেটা হচ্ছে নর্মাল, কারণ এটা যদি থিটা কোণে ঘোরাই এটা কিন্তু আর দর্পণের উপর লম্ব হবে না, কি হবে লম্বটাও থিটা কোণে ঘুরবে, মিরর থিটা কোণে ঘুরলে লম্বটাও থিটা কোণে ঘুরবে। তাহলে আমি লম্বটা দেখাই, মোটামুটি
চেষ্টা করবে একই রকম আনতে, খুব কম বেশি যেন এটা এদিকে না হয়। এই ধরে নাও এন ড্যাশ, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হতে পারত, ঠিক আছে? তাহলে এখন আপতন কোণ কত? তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল, দর্পণ তো থিটা কোণে দিয়ে দিয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণ এ ও এন ড্যাশ ইকুয়াল টু আলফা প্লাস থিটা। আপত্তি থাকার কথা নয়, আলফা ছিল, থিটা কোণে ঘোরালাম, তাহলে আলফা প্লাস থিটা হয়ে গেল। তাহলে প্রতিফলন কোণ কত হওয়া উচিত? এন ড্যাশ ও বি ড্যাশ, এটাও হওয়া উচিত আলফা প্লাস থিটা। তাহলে আমি বলতে পারি অ্যাঙ্গেল এ ও বি ড্যাশ, এটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল এ ও এন প্লাস এ ও এন ড্যাশ, সরি এন ড্যাশ ও বি ড্যাশ। তাহলে এটা করতে হচ্ছে, আমি একবারে দিচ্ছি 2 ইনটু আলফা প্লাস থিটা, আলফা প্লাস থিটা প্লাস আলফা প্লাস থিটা। এবার আমার দরকার কি অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ, তাহলে অ্যাঙ্গেল বি ও বি ড্যাশ এটাকে আমি লিখতে পারি এ ও বি ড্যাশ মাইনাস অ্যাঙ্গেল এ ও বি। তাহলে এটা পড়ে থাকছে টুয়াইস আলফা প্লাস থিটা মাইনাস টুয়াইস আলফা, পড়ে থাকছে দেখো থিটা। সো দ্য রিফ্লেক্টেড রে উইল রোটেট থ্রু দ্যাট অ্যাঙ্গেল। ঠিক আছে, খুব সিম্পল একটা প্রমাণ, তবে এই প্রমাণটা পরবর্তীকালে অ্যাপ্লিকেশন আছে, তাই আমি প্রমাণটা করালাম। পরীক্ষায়, হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কোনোদিন এই প্রমাণটা আসেনি, দেখে নিও, তবুও কাজে লাগবে। আচ্ছা বেশ, একটা প্রমাণ হয়ে গেল। সেকেন্ড প্রশ্ন হিসেবেই বলতে পারো, তোমাকে তথ্যটা জেনে রাখতে হবে যে দুটো মিরর নিলাম, একটা মিরর হয়ে গেল, এবার আমি দুটো মিরর নিলাম এবং আমি ধরে নিলাম দুটো মিররের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, মানে দে মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ ইচ আদার, মানে তাদের মধ্যে একটা কোণ রয়েছে। ছবি আঁকা বাধ্যতামূলক নয়, সাপোজ এটা একটা মিরর আর এটা একটা মিরর, আমি মিররের চিহ্ন দিলাম না। এইখানে আমার একটা সাপোজ অবজেক্ট রাখা আছে, তোমরা ছবি এঁকে করেছিলে যে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে। মনে করো দেখো, এটার জন্য এখানে প্রতিবিম্ব তৈরি হবে, এটার জন্য এখানে প্রতিবিম্ব তৈরি হবে, আবার এটা এই দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে, তখন একটা প্রতিবিম্ব হবে, এইটা আবার এই দর্পণের ক্ষেত্রে বস্তু হিসেবে কাজ করবে। এইভাবে তোমার অনেকগুলো প্রতিবিম্ব তৈরি হয়। এখন ফর্মুলা দিয়ে কিন্তু কতগুলো প্রতিবিম্ব হয় সেটা বের করা যেতে পারে, ফর্মুলা আছে সেটা। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ইমেজেস ফর্ম উইল বি 360 বাই থিটা মাইনাস 1, অনেকে পড়েছিলে হয়তো 360 বাই থিটা মাইনাস 1, এবং এটাকে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু m মাইনাস 1 where m ইকুয়াল টু 360 বাই থিটা। বুঝলে? খুব কঠিন কিছু নয়, যে এটার মধ্যবর্তী কোণ যদি আমি 60 ডিগ্রি বলে দিই, তাহলে সেক্ষেত্রে থিটার মান যদি 60 বসাই, আমার খুব সহজে নাম্বার অফ ইমেজেস ফর্ম উইল বি আমি বের করে নিতে পারি। একটু ব্যাপার স্যাপার আছে, আর কতগুলো জিনিস জানতে হবে। প্রথম কথা, যদি m ইভেন হয়, মানে n যদি যুগ্ম সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়, তাহলে মনে রাখবে n ইকুয়াল টু m মাইনাস 1, এটা অলওয়েজ, মানে এটার কোনো চেঞ্জ হবে না, এটা সবসময় হবে। মানে ওই যে বললাম যে থিটার মান যদি 60 ডিগ্রি হয়, কত হচ্ছে 360 বাই 60, কত হচ্ছে 6, 6 হচ্ছে যুগ্ম সংখ্যা, তাহলে নাম্বার অফ ইমেজেস উইল বি 6 মাইনাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে 5টা ইমেজ তৈরি। কিন্তু যদি m অড হয়, তাহলে কিন্তু দুটো পসিবিলিটি চলে আসে। অযুগ্ম যদি হয় তাহলে দুটো কেস আসবে। কিরকম? n ইজ ইকুয়াল টু হবে m মাইনাস 1, আবার কোনো কোনো ক্ষেত্রে n ইকুয়াল টু m ও হয়ে যায়। কিরকম? ইফ সিমেট্রিক হয়, মানে বস্তুটির অবস্থান দর্পণ সাপেক্ষে সুষম হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিসম হয়, তাহলে সেক্ষেত্রে m মাইনাস 1। প্রতিসম মানে কি? দুটো দর্পণ থেকে সমান দূরে যদি অবস্থিত হয়, যেমন আমি ওটাকে এঁকেছি, এখন যদি তুমি একটা অ্যাঙ্গেল ধরো, সাপোজ থিটাটা 72 ডিগ্রি, অ্যাজ ফর এক্সাম্পল এটা ধরে নিলাম 72 ডিগ্রি, তাহলে 360 বাই 72 মানে 5 হচ্ছে, তাহলে m এর মান হয়ে যাচ্ছে অড। তখন তোমাকে উত্তর লিখতে হবে যে দুটোই হতে পারবে, আইদার 5 মাইনাস 1 4 অথবা 5। কত? 4টা কখন হবে? যদি বস্তুটাকে উভয় দর্পণ থেকে সমান দূরত্বে রাখা হয়,
অথবা তুমি বলতে পারো যে সমদ্বিখণ্ডক, এভাবে একটা সমদ্বিখণ্ডক টেনে দিলাম, সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দু যদি হয় তাহলে সেক্ষেত্রে m-1 সংখ্যক ইমেজ হবে, মানে 4টা ইমেজ হবে। কিন্তু যদি অপ্রতিসমভাবে রাখা হয়, সাপোজ কোনো একটা দর্পণের কাছের দিকে সমদ্বিখণ্ডকের উপর যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে একটা বাড়তি ইমেজ চলে আসে এবং সেক্ষেত্রে নাম্বার অফ ইমেজ হয়ে যাবে 5টা। ঠিক আছে, এই হচ্ছে তোমার, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা দিয়ে কিন্তু জয়েন্টেও প্রশ্ন আসে। ঠিক আছে, সমতল দর্পণ নিয়ে আপাতত আর কোনো আলোচনা করব না। এবার আমি চলে যাচ্ছি বক্রতলে আলোর প্রতিফলন, যেটা অনেকটা পার্ট তোমার ক্লাস 10 এ ছিল। আমি জাস্ট কিছু কিছু পার্ট করব, বাকি পার্টটা তুমি বাড়িতে করবে। কি করতে হবে, প্রথমত দেখো আমি মনে করিয়ে দিই, বক্রতলে আলোর প্রতিফলন করতে গিয়ে বলা হয়েছিল বক্রতল মানে গোলীয় তলের কথা বলা হয়েছিল, এবং বলা হয়েছিল গোলীয় তল দু রকমের হতে পারে, একটাকে বলা হয়েছিল উত্তল আর একটাকে বলা হয়েছিল অবতল। মানে তুমি দর্পণের দিকে তাকাচ্ছ, সেই অবস্থায় যদি ভেতরের তলটা যদি অবতল হয় তাহলে সেটাকে বলবো অবতল দর্পণ, আর তুমি দর্পণের দিকে তাকিয়ে আছো যদি উত্তল দেখায় তাহলে সেটা হচ্ছে উত্তল, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এর অনেকগুলো সংজ্ঞা করেছিল, সেই সংজ্ঞাগুলো একটু পড়ে নিও। আমি মনে করি দিই, মেরু, পোল, বক্রতা কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, সেন্টার অফ রেডিয়াস অফ কার্ভেচার, প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, ফোকাস, ফোকাস দূরত্ব, গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস, ফোকাস স্থল, ফোকাস ফোকাল প্লেন, এই সব সংজ্ঞাগুলো তোমাকে কিন্তু আবার করতে হবে। আর কি করতে হবে, আরেকটা তুমি রিলেশন করেছিলে দেখবে, r ইকুয়াল টু টুয়াইস f, বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ, এই প্রমাণটা কিন্তু উত্তল এবং অবতল উভয় দর্পণের জন্যই তুমি করে রাখবে। আচ্ছা, প্রতিবিম্ব গঠন কিভাবে হয় আমি একটু মনে করিয়ে দিই, কারণ এটা আমার লাগবে কাজে, যদি ভুলে গিয়ে থাকো তাহলে বুঝতে অসুবিধা হবে। আমি অবতল দর্পণে একটা, উত্তল দর্পণে একটা প্রতিবিম্ব গঠন করে দেখাচ্ছি। কিভাবে প্রতিবিম্ব গঠন হয়, এই মনে করো একটা অবতল দর্পণ। প্রথমে কি করতে হয়, একটা প্রধান অক্ষ টানতে হয়। প্রধান অক্ষ টানার পর তোমাকে দুটো পয়েন্ট ঠিক করে নিতে হয়, একটা হচ্ছে ফোকাস আর একটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবং তুমি জানো এটা যদি 3 সেন্টিমিটার হয় এটাও 3 সেন্টিমিটার হবে, অথবা এটাকে যদি 3 সেন্টিমিটার বলো এটাকে 6 সেন্টিমিটার ধরে রাখতে হবে। আচ্ছা, এবার বস্তু নিলাম, সাপোজ আমি একটা বস্তু নিলাম, এই তীরের মতো একটা এরকমই বস্তু নেওয়া হয়, একটা বস্তু আছে প্রধান অক্ষ থেকে দূরের দিকে। এর প্রতিবিম্ব কিভাবে আঁকা হয়, দুটো রশ্মি কাজে লাগে, একটা রশ্মি সোজাসুজি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে চলে আসে, আলোক কেন্দ্র বলছি, বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে চলে আসে, আরেকটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়, তারপর প্রতিফলনের পর ওটা ফোকাসের মধ্য দিয়ে যায়, তারপর যেখানে উভয় রশ্মি মিলিত হয় সেখানে প্রতিবিম্ব গঠিত হয়। সাধারণত বস্তুকে ক্যাপিটাল পি কিউ এবং প্রতিবিম্বকে স্মল পি কিউ দ্বারা ফোকাস করা হয়। এফ দিয়ে ফোকাস করা হয় ফোকাস, সি দিয়ে বক্রতা কেন্দ্র এবং ও দিয়ে দর্পণের মেরু। ঠিক, আর যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হয় তাহলে আচ্ছা, এক্ষেত্রে প্রতিবিম্বটা কিন্তু সদ্বিম্ব। অসদ্বিম্ব কেমন হয়, কিভাবে হয়, যদিও তুমি জেনে এসছো যে ফোকাসের মধ্যে রাখতে হবে তাহলেই অসদ্বিম্ব হয়। আচ্ছা, উত্তল দর্পণের একটা ব্যাপার দেখায়, এই যদি উত্তল দর্পণ হয় ধরে নাও এখানে এটা হচ্ছে ফোকাস আর এটা হচ্ছে আলোক কেন্দ্র। আচ্ছা, এখানে একটা বস্তু ধরে নিলাম, বস্তু থেকে প্রথমেই কি করতে, আঁকার সুবিধার জন্য বলছি, একটা রশ্মি সোজাসুজি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, তুমি মাথা থেকে প্রথমেই আলোক কেন্দ্রকে যোগ করবে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। যদিও নিয়ম অনুসারে এইভাবে হয় না, এইভাবে যোগ করে দেবে, কিন্তু অ্যারো চিহ্নটা হবে বস্তু থেকে। এবং তুমি মনে রাখবে দর্পণের পেছনে আলো যেতে পারে না, তাহলে দর্পণের পেছনের অংশটা তুমি ডট ডট করে দেবে। আঁকার সুবিধা আবার বলছি, প্রথমে মিরর আঁকবে, উত্তল দর্পণ আঁকবে, প্রধান অক্ষ টানবে, ফোকাস আর আলোক কেন্দ্র মোটামুটি একটা নির্দিষ্ট স্কেল অনুসারে করে ফেলবে, তারপর বস্তুর মাথা থেকে সোজাসুজি সি কে যোগ করে দেবে, দর্পণের পেছনের অংশকে ডট ডট করবে। অ্যাকচুয়ালি ঘটনা যেটা ঘটে, করলে লম্বভাবে আপতিত হয় আবার লম্বভাবে প্রতিফলিত হয়। এর ফলে কি ঘটনা ঘটছে, এইভাবে গিয়ে এইভাবে আসছে,
আর আমার মনে হবে যেন রশ্মিটা এখান থেকে আসছে। আরেকটা রশ্মি কি হবে? আরেকটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল দর্পণের উপর আপতিত হবে। আচ্ছা, এবার তুমি উল্টো দিক থেকে আঁকবে। কি করবে? এফ এর সঙ্গে এটাকে যোগ করে বাড়িয়ে দিবে, বাড়িয়ে দিলাম, আর পেছনের রশ্মিটাকে তুমি আবার ডট ডট করবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপার যেটা ঘটে, ব্যাপারটা হচ্ছে আলোক রশ্মি আপতিত হয়ে এদিকে প্রতিফলিত হচ্ছে, সেই প্রতিফলিত রশ্মিটাকে পেছন দিকে বাড়িয়ে দিলাম, ফোকাসে গিয়ে মিট করলো। পড়েছিলে ফোকাসের সংজ্ঞা যে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, যে বিন্দু থেকে আলোক রশ্মি অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটা হচ্ছে ফোকাস। মানে তুমি যদি এইখানে চোখ রাখো তাহলে সেক্ষেত্রে তোমার মনে হবে রশ্মিটা এফ বিন্দু থেকে আসছে। যাই হোক, দুটো রশ্মি ছেদ করেছে এরকম একটা জায়গায়, তাহলে এখানে আমি ধরে নিলাম প্রতিবিম্ব তৈরি হচ্ছে, আর এটা হচ্ছে তোমার বস্তু। এবং এক্ষেত্রে তুমি বলতে পারো প্রতিবিম্বটা হচ্ছে অসৎ। অসৎ হলেই আরেকটা হয়ে যায় সমশীর্ষ, মানে মাথা দুটো একই দিকে। আর সৎ হলেই অবশীর্ষ, মানে এটা যদি উপর দিকে হয় এটা নিচের দিকে। এইভাবে তোমার প্রতিবিম্ব গঠিত হয়। ক্লাস 10এই করেছিলে, আমি আরেকবার করলাম। খালি একটা জিনিস আমার এখানে দরকার, চিহ্ন প্রথা। মানে এবারে আমাকে দূরত্বগুলো একটা সিম্বল দিয়ে বোঝাবো এবং সেটাকে কোনটা প্লাস নেব কোনটা মাইনাস নেব সেটা আমাকে বলতে হবে। তো বলে রাখি, সবকিছু দূরত্ব মেজার হবে, আমার সূত্রটা হবে মেরু থেকে। উত্তল হোক অবতল হোক দুটো ক্ষেত্রেই আমার ডিস্টেন্স মেজার করা শুরু হবে কোত্থেকে? মেরু থেকে, ফ্রম দ্য পোল। অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম দ্য পোল। কিভাবে? ও থেকে বস্তুর দূরত্ব কত, তার মানে ও থেকে ক্যাপিটাল কিউ। তো মনে রাখবে দুটো ক্ষেত্রে ও থেকে বস্তু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় অবজেক্ট ডিস্টেন্স বা বস্তু দূরত্ব, এবং এটাকে ইন জেনারেল ইউ দ্বারা প্রকাশ করা হয়। সিম্পল নোটিফিকেশন এইভাবেই হয়। আচ্ছা, ও থেকে স্মল কিউ মানে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটাকে ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্ব দূরত্ব বলে, and it is indicated by v। ও থেকে এফ পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, and it is represented as f। আর ও থেকে সি পর্যন্ত দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, এবং এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আবার বলছি, অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম ও মানে পোল। সমস্ত দূরত্বগুলো মেরু থেকে মেজার করা হয়। মেরু থেকে বস্তু পর্যন্ত, মানে এই ছবিটি যদি দেখাই তাহলে এটা হচ্ছে তোমার ইউ। মেরু থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব, এফ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর আর এফ এর সঙ্গে তোমার পরিচিতি ছিল, নতুন এলো ইউ আর ভি, এবং এদেরকে একটা সম্পর্কে বেঁধে ফেলা যায়। মানে এটা দিয়ে তোমার, এটাই তোমার অনেক কাজ, যে ইউ ভি এফ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে এবং সেটা দিয়ে তোমাকে অঙ্ক দেবে। আচ্ছা, এবার চলে আসে চিহ্ন প্রথা, যেটা বলছিলাম। চিহ্ন প্রথার একটা পার্ট বলেছি, ইট ইজ অলওয়েজ মেজার্ড ফ্রম দ্য অরিজিন ও। আচ্ছা, এবার কখন প্লাস হবে কখন মাইনাস হবে? ইউ ভি এফ নিয়ম আছে, নিয়মটা তোমাকে বুঝতে হবে। অবতল দর্পণের জন্য একরকম নিয়ম, আর উত্তল দর্পণের জন্য একরকম নিয়ম। উত্তল অবতল হচ্ছে কনকেভ আর উত্তল হচ্ছে কনভেক্স। দেখো, প্রথমেই বলে রাখি যে নিয়মটা কি। নিয়ম হচ্ছে ওই যে বললাম প্রথমে ও থেকে মেজার করব। মানে তুমি ভাবতে পারো যে তুমি গ্রাফে যখন আঁকতে, যে অরিজিন থেকে শুরু করতে, অরিজিনের স্কেলের জিরোটা বসাতে, তারপর কতটা দূরে আছে সেটা বের করেছিলাম, তাই তো? তো এখানেও কিন্তু তোমার মনে রাখবে স্কেল যদি যখন মাপবে দৈর্ঘ্য দূরত্বটা, তখন স্কেলের জিরো দাগটা ও বিন্দুর সঙ্গে ম্যাচ করবে। ও বিন্দুর সঙ্গে ম্যাচ করি তখন কি করবে, দেখবে তুমি কোন দিকে মাপছো। আচ্ছা, এবার বলে দিই, যদি প্রথম যে রেটা আছে মানে এই রেটা পি থেকে যে রেটা সৃষ্টি হয়েছে, তুই নাম দি পি এ। আচ্ছা, মনে রাখবে
রে যেদিকে যাচ্ছে সেই দিকে যদি মেজার করি, যেদিকে রে যাচ্ছে সেই দিকে যদি মেজার করি, তাহলে সেই দূরত্বটাকে আমি প্লাস নেব। বুঝিয়ে বলছি? আর যেদিকে রে যাবে তার উল্টো দিকে যদি মেজার করি, তাহলে সেই দূরত্বটা মাইনাস নেব। আচ্ছা, চিহ্ন প্রথা বলে রাখি, দু রকমের নিয়ম আছে। একটাকে যেটা আমি বললাম, আর একটা হচ্ছে উল্টো দিকটা, মানে যেদিকে যাবো সেটা মাইনাস, উল্টো দিকে হলে প্লাস। ওটা হচ্ছে ওল্ড রুল। তো ওল্ড রুলটা নিয়ে তোমাকে বললে হবে না সেটা বলছি না, যে কোনো একটা রুল তোমাকে ফলো করতে হবে। এমন যদি হয় আমি এই রুলটাই করলাম, তোমার স্কুলে যদি উল্টো রুলটাই করে, তার মানে এটা নয় যে উনি ভুল করছেন বা আমি ভুল করছি, দুটোই রুল হিসেবে হয়। যে কোনো একটা রুলকে নিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে বা এগোতে হবে। আবার বলছি, যে রুলটা আমরা ফলো করব, যেদিকে রে যাবে সেই দিকে যদি আমি মেজারমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে সেই দূরত্বটাকে আমি প্লাস নেবো। আর যেদিকে রে যাচ্ছে তার উল্টো দিকে যদি মেজার করি, তাহলে সেই দূরত্বটাকে আমি মাইনাস নেবো। এবার কিভাবে হচ্ছে দেখো, প্রথম রেটা কিন্তু আবার বলছি, বস্তুর প্রথম এটা কোন দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকে, এই দিকে যাচ্ছে রেটা। আচ্ছা, মেজারমেন্ট যখন করছি ইউটা কোন দিকে করছি, এইদিকে করছি না? এটা যদি স্কেলের 0 দাগ হয়, তাহলে আমি মাপবো কোন দিকে, এইদিকে। তাহলে ইউটা তোমার হয়ে যাচ্ছে মাইনাস। তুমি খেয়াল করে দেখো, ফোকাস দূরত্ব সেটাও তোমার মাইনাস। অবতল দর্পণের ক্ষেত্রে মনে রাখবে, শুধু অবতল দর্পণ নয়, উত্তল দর্পণের ক্ষেত্রে ইউ ইজ অলওয়েজ নেগেটিভ। তুমি করে দেখবে ইউ সবসময় নেগেটিভ হয়। এটা ছিল উত্তল দর্পণ। তুমি মনে করে দেখো, এই দিকে বস্তু ছিল, এই দিকে তোমার রে যাচ্ছিল, আর তুমি মাপছো কোন দিক থেকে, মাপছো এটা হচ্ছে ও এই দিকে, এখান থেকে এই দিকে মাপছো, তাহলে ইউ উইল বি অলওয়েজ নেগেটিভ। আচ্ছা, এফ এর কথা বলে রাখি, অবতল দর্পণের ক্ষেত্রে এফ নেগেটিভ, কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে এফ পজিটিভ। কি বলবে কেন? আচ্ছা, উত্তল দর্পণের ব্যাপারটা একটু দেখে নাও যে কেন এফটা পজিটিভ হচ্ছে। তুমি মনে করে দেখো, এইভাবে ছবি এঁকেছিলাম, এফটা এখানে ছিল না মোটামুটি, তাহলে মেজারমেন্ট যখন করবো এই দিকেই তো করবো, ও থেকে এফ এর দিকে, ওতে আমি স্কেল রেখে এই দিকে, তাহলে এই দিকে মাপছি, আর রেটা কোন দিকে যাচ্ছে, এই দিকে। তুমি খেয়াল করে দেখো, দুটো ডিরেকশনই সেম। তাহলে দুটো ডিরেকশন যদি সেম হয়, তাহলে সেক্ষেত্রে সেই দূরত্বটাকে আমি অলওয়েজ প্লাস নেব। বুঝে? আচ্ছা, ভি এর ব্যাপারটা বলি। ভি এর ব্যাপারটা যখন করবো, এখানে আবার সৎ অসৎ দুভাগে ভাগ হয়ে যাবে, রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ। তো এখানে আমার যেটা হচ্ছে রিয়েল ইমেজ, কোন দিকে মেজার করছি দেখো, বাঁ দিক থেকে ডান দিকে, আর রে কোন দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে। তাহলে সৎ বিম্বের সময় ভি ইজ অলওয়েজ নেগেটিভ। এবং অসৎ বিম্ব খেয়াল করে দেখো, অসৎ বিম্বের ব্যাপারটা খেয়াল করে দেখো, এই ছিল দর্পণ, এই মনে করো অবতল দর্পণ, এইখানে বস্তু রেখেছিলে, তোমার এইখানে ইমেজ তৈরি হতো। তাহলে এটা ও, এটা ক্যাপিটাল কিউ, এটা স্মল কিউ, রেটা এইদিকে আসছে, দেখো বস্তু মাপছি কোন দিকে, এইদিকে, উল্টো দিকে, তাহলে মাইনাস। প্রতিবিম্ব কোন দিকে মাপবো, এদিকেই মাপবো, তাহলে সেক্ষেত্রে অসৎ বিম্বের ক্ষেত্রে আমার ভিটা। আচ্ছা, উত্তল দর্পণের ক্ষেত্রে কোনদিন সৎ বিম্ব হয় না, আমি ক্রস দিলাম মানে হয় না বলে, প্লাস মাইনাস, যোগফল বিয়োগফল গুণফল এরকম ব্যাপার নয়, কিন্তু ক্রস মানে নেভার। উত্তল দর্পণে কোনোদিন সৎ বিম্ব হয় না, কোনো অবস্থানেই হয় না। অসৎ বিম্ব হয়, তাহলে উত্তল দর্পণ মানেই হচ্ছে তোমার ভিটাও পজিটিভ। এইটা ভালো করে মাথায় রেখে দিতে হবে। আবার বলছি, চিহ্ন প্রথা নিয়ে গুলিয়ে যাবার কিছু নেই, কিন্তু মাথায় তোমাকে রাখতে হবে, ফার্স্ট অফ অল সমস্ত দূরত্ব মেরু থেকে মেজার করা হয়, অল দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড ফ্রম দ্য পোল। তারপরে যেদিকে রে যাচ্ছে একই দিকে যদি আমি দূরত্ব মাপি, তাহলে সেই দূরত্বটাকে প্লাস নেব। ইফ দ্য ডিস্টেন্সেস আর মেজার্ড along the direction of ray, then that distance will be considered as positive. আর যদি আলোর দিকের বিপরীতে মাপা হয়, তাহলে সেক্ষেত্রে সেই দূরত্ব আমরা নেগেটিভ নেব। ইফ দ্য ডিস্টেন্স ইজ মেজার্ড অপোজিট টু দ্য ডিরেকশন অফ রে, দেন দ্যাট ডিস্টেন্স উইল বি কনসিডার্ড অ্যাজ নেগেটিভ। আর ছবিটা ভালো করে দেখে নাও, তাও মনে রাখার সুবিধার জন্য বলছি, ইউ ইজ অলওয়েজ নেগেটিভ। এফ অবতল দর্পণের ক্ষেত্রে নেগেটিভ, উত্তল দর্পণের ক্ষেত্রে পজিটিভ। আর ভি এর ক্ষেত্রে মনে রাখবে, সৎ বিম্ব হলে নেগেটিভ, অসৎ বিম্ব হলে পজিটিভ। ঠিক আছে, বেশ। এবার আমি গুরুত্বপূর্ণ এই যে বললাম প্রমাণ, ইউ ভি আর এফ এর মধ্যে রিলেশন সম্পর্কিত ওই প্রমাণগুলো করব। একই রকমের রিলেশন আসবে, কিন্তু তোমাকে জ্যামিতিকভাবে, সবটাই জ্যামিতিক প্রমাণ, জ্যামিতিকভাবে করে দেখাতে হবে। এবং এই পার্টগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব মানে খুবই আসে।
আচ্ছা বেশ, দেখা যাক করা যায় কিনা। প্রথমে আমি নিচ্ছি অবতল দর্পণ। UVF এর মধ্যে সম্পর্ক অবতল দর্পণ, এবং আমি ধরি কি যে প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব সৎ, মানে সৎ হলে একরকম ছবি হবে, অসৎ হলে একরকম ছবি হবে, যদিও প্রমাণটা তোমার এক। ভালো করে দেখে নেবে। এই হচ্ছে একটা অবতল দর্পণ। আকার নিয়ম, প্রথমেই আমি প্রধান অক্ষ টেনে নেব, ওটাকে তোমাকে শো করতে হবে। তারপর তুমি একটা নির্দিষ্ট দূরত্বে F নিয়ে নাও, স্কেল দিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে C নিয়ে নাও, দূরে একটা বস্তু রাখো, এই ছবিটাই নেবে এখানে C এর বাইরে বস্তু আছে, তাহলে তোমার সুবিধা হবে আর কিছু না। আচ্ছা, একটা রশ্মিকে সোজাসুজি C এর মধ্য দিয়ে পাস করা, অ্যারো চিহ্ন অবশ্যই দেবে, অ্যারো চিহ্ন না দিলে কিন্তু নাম্বার কাটা যাবে, মানে নির্দেশই দেওয়া থাকে, যদি ঠিকমতো অ্যারো চিহ্ন না দেয় তাহলে নাম্বার কাটবেন বলে নির্দেশ যদি দেওয়া থাকে তাহলে তুমি মানে তোমাকে নাম্বার কাটতে বাধ্য হবে। আচ্ছা, আরেকটা রশ্মি কি হবে, সোজাসুজি প্রধান অক্ষের সমান্তরালভাবে আসবে, রশ্মিটা ফোকাসের মধ্য দিয়ে যাবে, তাহলে এখানে প্রতিবিম্ব তৈরি হবে। দিস ইজ ফোকাস, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। আর এখানে আমি একটা ডট ডট করে আঁকছি আমার সুবিধার জন্য, লেট ইট বি AB, আর দর্পণটার একটা নাম দেবে সাপোজ MOS। এই ছবিটুকু তোমাকে আঁকতেই হবে যদি UVF এর মধ্যে সম্পর্ক আনতে চাও। একটু আঁকা বাঁকা হয়েছে, যাই হোক অসুবিধা খুব বেশি কিছু নেই। তোমরা স্কেল দিয়ে আঁকবে, তোমার কাজটা অনেকটাই সহজ হবে। আর একটু এই রশ্মিটা একটু বেঁকেছে, আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও। ছবি আঁকাটাও একটা কাজ, মোটামুটি হলো বেশ। আচ্ছা, প্রথমে কি বলবো, প্রথমে বলবে MOM' একটি অবতল দর্পণ। এই দর্পণের প্রধান অক্ষের উপর ক্যাপিটাল PQ একটি বস্তু, স্মল PQ এর প্রতিবিম্ব। বেশি কথা বলার দরকার নেই, দর্পণ বললাম, PQ বললাম বস্তু, স্মল PQ এর প্রতিবিম্ব। এরপর ডাইরেক্ট প্রমাণে চলে যাবে। তো প্রমাণ চলতে গেলে, যেতে গেলে তুমি প্রথমে এই দুটো ত্রিভুজের কথা বলো, PCQ আর PCQ। আশা করছি খুঁজে পেয়েছো। আমি সেট করে দিচ্ছি তোমার সুবিধার জন্য। দেখো, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা একটু আলাদা সেট করলাম যদিও, PCQ আর PCQ, এই ত্রিভুজ দুটো হচ্ছে সদৃশ ত্রিভুজ, সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার কেন কি, এদের অ্যাঙ্গেলগুলো, তিনটে অ্যাঙ্গেল কোনো না কোনোভাবে অপর, পড়েছিলে নিশ্চয়ই সদৃশ ত্রিভুজ কাকে বলে। অ্যাঙ্গেলগুলো একটা ত্রিভুজের অ্যাঙ্গেলের সঙ্গে সমান, বাহুগুলো আলাদা। কিরকম তুমি খেয়াল করে দেখো, এই দুটো হচ্ছে বিপ্রতীপ কোণ, তাহলে সমান হতে বাধ্য। আচ্ছা, এই কোণটা 90 ডিগ্রি এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ সমান হলে 3 নম্বর কোণটাও সমান হবে। আর যেহেতু সমান্তরাল, আমি একান্তর কোণ হিসেবেও বলতে পারি যে এই বাকি কোণটাও সমান হবে। তাহলে যে দুটো ত্রিভুজের কথা বলেছি সেই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ, দে আর সিমিলার ট্রায়াঙ্গেল। কেন সিমিলার ট্রায়াঙ্গেল তা ব্যাখ্যা করা দরকার নেই, তুমি একদম প্রথমে বলে দেবে PCQ ও PCQ সদৃশ। যদি সদৃশ হয় তাহলে আমি লিখতে পারি PQ বাই PQ ইকুয়াল টু CQ বাই CQ। বুঝে করবে, একটু এদিক ওদিক হলে আর অঙ্ক মেলাতে পারবে না, কোন প্রমাণ আছে। তাহলে PQ বাই PQ ইকুয়াল টু CQ বাই CQ, বুঝেছে? আচ্ছা, আরো দুটো ট্রায়াঙ্গেল আছে দেখো, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, একই নিয়ম অনুসারে ওরাও কিন্তু সদৃশ। তাহলে ট্রায়াঙ্গেল ABF এন্ড ট্রায়াঙ্গেল PQF এরাও সদৃশ। তাহলে আমি লিখতে পারি AB বাই PQ ইকুয়াল টু BF বাই FQ। আচ্ছা দেখো, AB এর জায়গায় আমি লিখতে পারি PQ, তাহলে এটা হয়ে গেল PQ বাই PQ। আচ্ছা, এই যে FB বা BF আছে, এটাকে আমি লিখতে পারি OF। কেন OF লিখতে পারি, আমি এখানে সবগুলোই ধরবো যে ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ, অ্যাপারচার, স্মল অ্যাপারচার, মানে দর্পণের উন্মেষ যদি ক্ষুদ্র হয় তাহলে আমি ধরে নিতে পারি O and B will be very close to each other, and in that case BF must be equal to OF। দর্পণের উন্মেষ ক্ষুদ্র হলে O ও B এবং খুব কাছাকাছি দুটি বিন্দু, সেক্ষেত্রে আমি BF এর জায়গায় OF লিখতে পারি। This is equation number 2।
তাহলে এই দুটোকে তুমি ভেবে দেখো, এটাও PQ বাই PQ, এটাও PQ বাই PQ। তাহলে তোমার পড়ে থাকছে CQ বাই CQ ইকুয়াল টু OF বাই OF। ঠিক? আচ্ছা, এই পর্যন্ত আসার পর তুমি চেষ্টা করবে সবকিছু ওয়েট টার্মে মেজার করতে, কারণ সবকিছু ওয়েট টার্মেই মেজার করা আছে। আচ্ছা, সি ক্যাপিটাল কিউ, দেখো তো সি ক্যাপিটাল কিউ কে লিখতে পারো ও ক্যাপিটাল কিউ মাইনাস ও সি। ঠিক আছে, সি কিউ এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে ও কিউ মাইনাস ও সি। একই রকম ভাবে সি স্মল কিউ কে লিখতে পারি ও সি মাইনাস ও কিউ, এটা ও এফ থাকলো। আচ্ছা, এফ কিউ এটাকে আমি লিখতে পারি ও কিউ মাইনাস ও এফ। বুঝলে? এবার আমি এখানে লিখতে যাচ্ছি। এবার ছবি দেখো, আমি ও কিউ কে বলতে পারি বস্তু দূরত্ব, ও স্মল কিউ এটা হয়ে যাচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ও এফ এটা হয়ে যাচ্ছে ফোকাস দূরত্ব, আর ও সি এটাকে আমি বলবো 2 ইনটু ফোকাস দূরত্ব। আর দিয়ে বলবো না, একটা সিম্বল নিয়ে দরকার নেই। এবং অবতল দর্পণ তুমি চেক করে দেখো, রশ্মি মেন রশ্মি এদিকে আর সব দূরত্ব ও থেকে ডান দিকে। তাহলে আমার এক্ষেত্রে ইউটা নেগেটিভ, অবতল দর্পণের এফ নেগেটিভ, আর সদ্বিম্ব তাহলে ভিটা নেগেটিভ। তাহলে এই মানগুলো যদি আমি আগের ইকুয়েশনে বসিয়ে দিই, মানে এই ইকুয়েশনটা হচ্ছে তোমার মেন, বসিয়ে দিই তাহলেই তোমার কাজ হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকছে ও কিউ মাইনাস ইউ মাইনাস ও সি মাইনাস ও সি, তাহলে এটা হয়ে গেল প্লাস 2f ও সি মাইনাস 2f মাইনাস ও কিউ মাইনাস ভি আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস ভি ও এফ মাইনাস এফ ও কিউ মাইনাস ভি ও এফ মাইনাস এফ আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, তাহলে তো আমি গুণ করে দিই কোন কোন, এটার সঙ্গে এটাকে এক গুণ করি, এটা পড়ে থাকছে 2f স্কয়ার মাইনাস vf, কোনাকুনি গুণ করো uv মাইনাস uf মাইনাস 2vf প্লাস 2f স্কয়ার। তাহলে বোথ সাইড থেকে 2f স্কয়ার কেটে যাচ্ছে, uv টা রাইট হ্যান্ড সাইডে রাখো। আচ্ছা, এখানে 2vf টা এদিকে আসবে, তাহলে প্লাস vf হয়ে যাবে, আর uf টাকে এদিকে নিয়ে গেলে uf। তাহলে ফাইনালি পড়ে থাকলো uf প্লাস vf ইকুয়াল টু uvf, সরি uv। এবার তুমি কি করলে uvf এই রাশিটা দিয়ে ভাগ করে দাও, দেখো পড়ে থাকবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু, দিস ইজ দ্য রিলেশন বিটুইন uv and f। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এবং অঙ্কের জন্য এই একটা ফর্মুলা দিয়েই তোমার সমস্ত অঙ্ক হতে থাকবে। বুঝলে? বেশ, এবার আমি করব সেম প্রমাণ অবতল দর্পণ কিন্তু অসৎ বিন্দু, মানে তোমার ছবিটা খালি পাল্টাবে, বাকি সব তোমার একই থাকবে। তাহলে আমি করে ফেললাম অবতল দর্পণ অসৎ বিন্দু। তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ, একটু বড় করে আঁকলাম। তুমি আবার নাম দিলে এম ও এম ড্যাশ। এখানে তোমার একটা বস্তু, সে এবি ফোকাস, ও আচ্ছা ফোকাসের মধ্যে রাখতে হবে না, সরি। প্রথমে তুমি করে নাও এটা ফোকাস, এটা বক্রতা কেন্দ্র, এটা পিকিউ, রশ্মি আপতিত হলো, ফোকাসের মধ্য দিয়ে যাবে, আরেকটা রশ্মি সোজাসুজি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, রশ্মি দুটোকে পেছন দিকে বাড়াতে হবে, যেখানে প্রতিবিম্ব যেখানে মিট করবে সেখানেই তোমার হয়ে যাবে প্রতিবিম্ব। এই হয়ে যাবে তোমার ছবি, খালি ছবিটুকুই পাল্টাবে, বাকি তোমার এমন ভাবে নাম দেওয়া আছে যে এই লাইন পর্যন্ত তোমার কোনো কিছু পরিবর্তন হবে না। কিরকম দেখো, আমি আবার এখানেও নিয়েছিলাম কি PCQ PCQ, এখানে PCQ মানে এই ট্রায়াঙ্গেলটা, আর PCQ মানে এই ট্রায়াঙ্গেলটা। আমি ট্রায়াঙ্গেল দুটো আরেকবার আনছি তোমার সুবিধার জন্য। তুমি
দেখো নামগুলো এমন ভাবে দেওয়া হয়েছে যাতে লেখাটা কোনো চেঞ্জ হবে না। এরকম দেখো ট্রায়াঙ্গেল পেয়েছো, এখানে হচ্ছে ক্যাপিটাল পি কিউ, এটা সি, এটা স্মল পি কিউ। তাহলে পিসি কিউ কি হবে? পি কিউ বাই পি কিউ, দ্যাট পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু সি কিউ বাই সি কিউ, সি কিউ বাই সি কিউ। এক নম্বর হয়ে গেল। আচ্ছা, দু নম্বর ট্রায়াঙ্গেল কোথায় আছে? দেখো এইখানে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল এপিএফ, এই ট্রায়াঙ্গেলটা এপিএফ আর পিকিউএফ, মানে একটু খোঁজো, এখানে ডট ডট করেছিলাম, এখানে তোমার এবি এরকমের একটা ট্রায়াঙ্গেল হয়ে আছে, এই যে এটা, মানে বাকি পার্টটা তুমি বাদ দাও তাহলে তুমি বুঝতে পারবে। এই যে এবিএফ আর পিকিউএফ, তাহলে কি লিখবো? এবি বাই পিকিউ, এবি বাই পিকিউ ইকুয়াল টু এফ হবে বিএফ বাই এফ কিউ, বিএফ বাই এফ কিউ। এবির জায়গায় আবার ক্যাপিটাল পি কিউ লিখবো, কারণ এই যে পি কিউটা এরকম ছিল, তাহলে এই দুটো সমান সমান, পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু এফ বাই এফ কিউ। তাহলে এই দুটো যদি কম্পেয়ার করা হয়, সি কিউ বাই সি কিউ ইকুয়াল টু ও এফ বাই এফ কিউ। বলেছিলাম এই পর্যন্ত তোমার গোটা ব্যাপারটাই সেম থাকবে, এরপর থেকে তোমার কিন্তু চেঞ্জ হতে থাকবে। যেমন দেখো সি কিউ, মুছে দিলাম যে সি ক্যাপিটাল কিউ, অসুবিধা নেই, সি ক্যাপিটাল কিউ, সি ক্যাপিটাল কিউকে আমি লিখতে পারি, এখানে ও ছিল ওসি মাইনাস ও কিউ, এটাকে আমি লিখতে পারি ওসি মাইনাস ও কিউ, সি কিউ কে লিখতে পারি ওসি মাইনাস ও কিউ। আচ্ছা, সি স্মল কিউ এখান থেকে এতটা, এটা হয়ে যাবে ওসি প্লাস ও কিউ, এটা ও এফ যেমন আছে থাক, আর নিচে পড়ে আছে এফ কিউ, এফ কিউ মানে এতটা, তাহলে এটা পুরো থাকবে ও কিউ প্লাস ও এফ। আচ্ছা, এখানে আগের মতোই ও কিউটা হবে মাইনাস ইউ, অসৎ বিম্ব, তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে, এই লাইনটা ও কিউ হয়ে যাবে প্লাস বি, বাকি তোমার যা থাকবে সেম। আচ্ছা, ওসি, ওসি হয়ে যাচ্ছে মাইনাস টু এফ, ও কিউ প্লাস ইউ, ওসি মাইনাস টু এফ, ও কিউ প্লাস কিউ নাকি, তাহলে প্লাস বি, এটা হয়ে গেল এফ। আচ্ছা, ও স্মল কিউ, তাহলে এটা হয়ে গেল ভি, এটা মাইনাস। আচ্ছা, ও এফটা মাইনাসে হবে, দেখে নেবে একটু প্লাস মাইনাস এদিক ওদিক চেঞ্জ হলে কিন্তু শেষ পর্যন্ত তুমি মেলাতে পারবে না। আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে কোনাকুনি গুণ করতে বলে হচ্ছে এই একই রকম 2f স্কয়ার মাইনাস 2vf ইকুয়াল টু আচ্ছা 2f স্কয়ার আছে, এটা vf হবে, সরি এটা হয়ে যাচ্ছে মাইনাস 2fv প্লাস 2f স্কয়ার প্লাস uv মাইনাস uf। তাহলে আগের মতোই প্রথমে 2f স্কয়ারটা কেটে দাও, vf এদিকে মাইনাস 2vf আছে, তাহলে যোগ করলে প্লাস vf হয়ে যাবে, uf টাকে এদিকে নিয়ে এসো, তাহলে এটা হয়ে গেল uf প্লাস vf ইকুয়াল টু 2। এবার 1/u uvf দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা পুরো থাকবে 1/v প্লাস 1/u ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে অবতল দর্পণ সদ্বিম্ব অসদ্বিম্বের জন্য হয়ে গেল। এবার চলে এসো উত্তল দর্পণের যদি আমার প্রতিবিম্ব গঠন হয়, তাহলে সেক্ষেত্রে উত্তল দর্পণের ছবি আঁকা করেছিলাম। এই মনে করো একটা উত্তল দর্পণ, তোমার এখানে হয়ে যাচ্ছে বস্তু পি কিউ, এখানে ফোকাস, সাপোজ এখানে বক্রতা ব্যাসার্ধ। ছবি আঁকার জন্য বলেছিলাম প্রথমেই মাথায় যোগ করে দেবে, তারপর এটা ডট ডট ডট, দর্পণের পেছনটা ডট ডট ডট, আর এদিকে দেখাবে লম্বভাবে আপতিত হয়ে লম্বভাবে প্রতিফলিত হয়েছে। পরের রশ্মিটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল, এই আনলাম, কোন বিন্দু ছেদ করবে? এ বিন্দুকে। এবার এফ এর সঙ্গে এটাকে যোগ করে বানিয়ে দেবে, তারপর দর্পণের পেছন দিকটা ডট ডট ডট। এটা যেমন এ ছিল থাকবে, এখান থেকে ছোট করে টানলে এটা বি হবে, এটা ও হবে, এইখানে তোমার প্রতিবিম্ব তৈরি হবে, এটা স্মল পি, এটা স্মল পি, বাকি তোমার গোটাটাই আনচেঞ্জ। তুমি আবার আগের মতো পিসি কিউ দেখো, কোথায় গেল পিসি কিউ? এই গোটাটা পিসি কিউ আর এই ছোটটা পিসি কিউ করলে আসবে পি কিউ বাই পি কিউ ইকুয়াল টু সি কিউ বাই সি কিউ।
আবার এবিএফ, এই যে ছোট্ট মতো ট্রায়াঙ্গেলটা এবিএফ আর পিকিউএফ একই রকম করলে এটা আসবে, তারপর সেই দুটোকে একসঙ্গে মেলালে এই পর্যন্ত তোমার কমন। তুমি যদি একটা প্রমাণ করে ফেলো, দেখা প্র্যাকটিস করে ফেলো, দেখো 3 নম্বর প্রমাণ পর্যন্ত একইভাবে তোমার চলতে থাকছে। তাহলে এই পর্যন্ত তুমি চলে আসছো। তারপরে আচ্ছা এটা করে নিই, এটা মাইনাস, এটা প্লাস, এফটা প্লাস, 2এফটা প্লাস, উত্তর দর্পণ এফ প্লাস। আচ্ছা এবার তুমি ছবিতে চলে যাও, সি ক্যাপিটাল কিউ, এটাকে আমি লিখতে পারি ওসি প্লাস ও কিউ। আচ্ছা সি স্মল কিউ, সি স্মল কিউ কোথায় গেল, সি স্মল কিউ, তাহলে এটাকে আমি লিখতে পারি ওসি মাইনাস ও কিউ। আচ্ছা ওএফ, ওএফটা তো ওএফই থাকলো, এফ কিউ মানে এটা, তাহলে আমি বলতে পারি ওএফ মাইনাস ও কিউ। আচ্ছা এবার মান বসাও, ওএফ মানে 2এফ, এটা তো মাইনাস ইউ। আচ্ছা ওসিটা প্লাস 2এফ মাইনাস 2কিউ, এটাও প্লাস, তাহলে মাইনাস বি, এটা প্লাস এফ, ওএফ এর জায়গায় হয়ে যাচ্ছে এফ, এটা হয়ে যাচ্ছে বি। আবার কোনাকুনি গুণ করো, এটা পড়ে থাকছে 2f স্কয়ার মাইনাস vf, কোনাকুনি গুণ করো 2f স্কয়ার মাইনাস 2vf প্লাস uv মাইনাস u। তাহলে ওই আগের মতো 2f স্কয়ার কেটে যাচ্ছে, এদিকে চলে এলে এটা vf হচ্ছে, uf টাকে এদিকে নিয়ে এসো, তাহলে uf প্লাস vf ইকুয়াল টু uv, ভাগ করে দাও 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। দেখো একই প্রমাণ হবে বা রিলেশনটা একই, তোমার খালি ছবি আঁকার পদ্ধতি আলাদা, অ্যাপ্রোচটা অলমোস্ট তোমার সেম। ঠিক আছে, এগুলো খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় করতে পারবে না। আর এটা ধরে নাও তোমার পরীক্ষায় আসেই, অল্টারনেটিভ আর চেক করে দেখো, আইদার উত্তল অথবা অবতল দর্পণের জন্য তোমার কিন্তু এই প্রমাণটা করতে দিয়েছে।